বেশ কিছুদিন হয়ে গেল হাঁটু ব্যথায় অথবা কোমর ব্যথায় আপনি কষ্ট পাচ্ছেন। কদিন আগে ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন, তিনি বললেন যে রিপ্লেসমেন্ট ছাড়া আর গতি নেই। মানসিকভাবে আপনি খানিকটা প্রস্তুত হয়েছেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না যে এই সার্জারিটি আপনি ট্র্যাডিশনাল ওয়েতে করবেন নাকি রোবটের হেল্প নেবেন। এই তো আপনার উপরের ফ্ল্যাটেই থাকে রমেশ বাবু, তিনি কদিন আগেই রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি করিয়ে এসছেন, দিব্যি ভালো আছেন। এই তো কদিন আগে পাহাড় থেকেও ঘুরে এলেন। কিন্তু এরপরও আপনার মনে অনেক রকম সন্দেহ দানা বাঁধছে, আপনার মাথায় অনেক রকম প্রশ্ন ঘুরঘুর করছে। আপনি ভাবছেন যে এই রোবোটিক সার্জারি কি আদৌ নিরাপদ? রোবটই যদি সার্জারি করবে তাহলে সার্জনের কি ভূমিকা আছে? আসুন আজ আপনার এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি, এবং এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে আমরা চলে এসেছি নারায়ণা আর.এন. টেগর হসপিটাল মুকুন্দপুরে, এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি ব্রিগেডিয়ার ডক্টর বরুণ দত্ত। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হেলথ ইনসাইডের এই পডকাস্টে আপনাকে স্বাগতম। জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি তো অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এখন যেটা চলছে আর কি, রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, এটা নিয়ে মানুষের মনে অনেক রকম প্রশ্ন থাকে। প্রথমে বেসিক দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন থাকছে আপনার কাছে যে এই রোবোটিক সার্জারি বিষয়টা কি, যদি আমাদের সাধারণ মানুষদের যদি একটু বুঝিয়ে বলেন। আপনি যেমন বললেন হাঁটু নি রিপ্লেসমেন্ট, সেটা আজকাল মানে ট্রেডিশনাল ওয়েতে করা যায়, নাহলে রোবোটিক অ্যাসিস্টেড করা যায়। হাঁটুর রিপ্লেসমেন্টে যে সার্জারিটা, এটা তো অনেকদিন ধরে হচ্ছে, কিন্তু এটারও একটা লাইফ আছে। আচ্ছা। এই লাইফটা যেটা ডিপেন্ড করে, হাঁটু আর যেমন গাড়ির চাকা, অনেকটা ডিপেন্ড করে অ্যালাইনমেন্টটার উপরে। আমাদের হাঁটুটা, আমাদের যে অ্যালাইনমেন্ট, আমাদের পায়ের অ্যালাইনমেন্ট, বডি অ্যালাইনমেন্ট, তার উপরে ডিপেন্ড করে কি হাঁটুর থ্রু কেমন ওয়েট যাচ্ছে, আর কেমন করে ওটা ওয়্যার এন্ড টিয়ার হবে, কেমন করে ক্ষয়ে যাবে রিপ্লেসমেন্টে পড়ে। সেটা দেখা গেছে যে রিপ্লেসমেন্ট এর অ্যালাইনমেন্টটা একদম ঠিক থাকে, বডির সঙ্গে অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, তবে ওর লাইফটা অনেকটা বেড়ে যায়। রোবোটিক নি রিপ্লেসমেন্ট যেটা, সেটা আমাদের এক রকমের রোবটটা আমাদের হেল্প করছে যে আমরা নি রিপ্লেসমেন্টের প্রসেসটাকে একদম পেশেন্টের বডির কারেক্ট অ্যালাইনমেন্টে প্রিসাইসলি প্লেস করতে পারি, আর ওর অ্যাকুরেসিটা একদম সাব মিলিমিটার অ্যাকুরেসি। ট্রেডিশনাল ওয়েতে যেটা আমরা করি, সেটা একটা ফিক্সড অ্যালাইনমেন্টে নি রিপ্লেসমেন্টটা করা হয়, সেটা হয়তো ওই বডির জন্য পারফেক্টলি অ্যালাইন না। যদি পারফেক্ট অ্যালাইন না হয়, তবে আস্তে আস্তে যেমন টাইম যাচ্ছে, মানুষ হাঁটছে, ওটা ভেতরে যে প্লাস্টিকটা আরো তাড়াতাড়ি হবে। হ্যাঁ, যেহেতু ওয়েটটা ঠিক মতন যদি না পড়ে, মানে আপনার বডির সঙ্গে আপনার হাঁটুর যে অ্যালাইনমেন্ট, সেটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে উইয়ার এন্ড টিয়ার হওয়ার চান্সেস অনেক বেশি। এক্স্যাক্টলি। আচ্ছা, তো রোবটটা এটা এনশিওর করছে দ্যাট যে প্রসেসটা লাগানো হচ্ছে, যে আর্টিফিশিয়াল নিটা লাগানো হচ্ছে, সেটা একদম প্রিসাইসলি আর একদম কারেক্ট অ্যালাইনমেন্টে লাগানো হচ্ছে ফর দ্যাট পার্টিকুলার পেশেন্ট। ওর জন্য আমরা সার্জারির আগে কয়েকটা স্ক্যান করি, সিটি স্ক্যান করি, যাতে আমরা এক্স্যাক্ট মেজারমেন্ট পাই, মানে প্রসেসের মেজারমেন্ট আর অ্যালাইনমেন্ট মেজারমেন্টস। আর রোবোটা আমাদেরকে একরকমের হেল্প করে ডিউরিং দ্য সার্জারি। এটা না কি রোবো আমাদের সার্জারিটা পুরো করে দেয়, যেটা মানে কমন ধারণা পেশেন্টদের, দ্যাট পুরো সার্জারিটা রোবো করছে, তো সার্জন কি করছে, এটা না। মানে রোবো আমাদের একরকমের অ্যাসিস্ট করছে। সো উই অ্যাকচুয়ালি কম্বাইন, মানে আমাদের এক্সপিরিয়েন্স আর টেকনোলজি দুটোকে কম্বাইন করে রোবটটা আমাদের এনশিওর করে কি প্রসেসটা একদম কারেক্ট অ্যালাইনমেন্টে প্লেস করা যায়। মানে রোবট ইজ আ টুল, এবং একজন এক্সপার্ট সার্জনের হাতে পড়লে তখন আগের যে কনভেনশনাল যে সার্জারি হতো তার থেকে বেটার হয়, আপনি এটা বলতে চাইছেন? এক্স্যাক্টলি। মানে রোবটটাকে এক ধরনের একটা স্মার্ট অ্যাসিস্ট্যান্ট বলে মনে করা যেতে পারে, যেটাতে পেশেন্টের পুরো ডেটাটা ফিড করা হয়, আর ওটাই প্রিসাইসলি সার্জারির সময় ওটাকে, মানে সার্জারির আগে প্ল্যান করে সার্জারির সময় এক্সিকিউট করা হয়। রোবটটা পুরো সার্জারিতে সার্জনের কন্ট্রোলেই থাকে। আচ্ছা। আর ডিউরিং দ্য সার্জারি মানে রোবো এনশিওরস দ্যাট বোন কাটস আর মিনিমাল, মানে যত কম বোন কেটে, যত অ্যাকুরেটলি বোনটাকে কেটে রিপ্লেসমেন্ট প্রসেসটাকে প্লেস করা হয়। তো রোবো ইজ অ্যাকচুয়ালি অ্যাসিস্টিং আস। বুঝতে পেরেছি। প্রিসাইসলি। আপনি কথার মাঝখানে একটি কথা বললেন, যে সেটা হচ্ছে যে আপনার রোবটের মধ্যে ডেটা ফিড করা হয় পেশেন্টের, এটা কিভাবে করা হয়? এটা একটা মানে বিফোর দ্য সার্জারি একটা সিটি স্ক্যান করা হয় পেশেন্টের পুরো
হিপ থেকে হিপ নি অ্যান্ড অ্যাঙ্কেল অব্দি, হুম, যাতে পুরো পায়ের অ্যালাইনমেন্টটা বোঝা যায়। আচ্ছা। আর হাঁটুর এক্স্যাক্ট সাইজিং, হুম, মানে যেটা হাঁটুর যে দুটো কম্পোনেন্ট তার এক্স্যাক্ট সাইজিংটা নেওয়া হয় সিটি স্ক্যান থেকে। আচ্ছা। সেই ডেটাটাকে রোবটে ফিড করা হয়। সেটাতে ওটা পরে রোবট ডিসাইড করে আমাদের বলে কি এক্স্যাক্টলি কতটা কাটতে হবে বোন, আচ্ছা। অ্যান্ড প্রিসাইসলি টু আ সাব মিলিমিটার লেভেল। মানে আমরা যখন ম্যানুয়ালি করি তো আচ্ছা। ওই রকমের অ্যাকুরেসি করতে পারি না, কিন্তু রোবটটা একদম প্রিসাইজ আমাদের প্রসেসের সাইজ আর অ্যালাইনমেন্টটা জানিয়ে দেয়। সেই ডেটাটাই রোবটে ফিড করা হয়। বাট এটা না কি যেটা ফিড করা হয় সেটাই করা হবে, আচ্ছা। সেটা আমাদের ওয়াইল অপারেটিং অলসো আমাদের কন্ট্রোলেই থাকে। আচ্ছা। তখনও আমরা চেঞ্জ করতে পারি টু গেট দ্য কারেক্ট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের থেকে বেশি অ্যালাইনমেন্টটা হলো একটা মানে স্ট্যাটিক থিং, বাট ডাইনামিক্যালি যে বাকি সফট টিস্যু থাকে, লিগামেন্ট থাকে, মাসল থাকে, তার টেনশনটাও অপারেশনের সময় চেক করার রোবটের ক্ষমতা আছে। আর আচ্ছা। এক্স্যাক্টলি আমাদের বলে কি লিগামেন্টের টেনশনটা ঠিক আছে কিনা, গ্যাপগুলো সেম আছে কিনা, যাতে যে ইমপ্লান্টটা লাগানো হয় দ্যাট ইজ পারফেক্টলি ব্যালেন্সড। আচ্ছা, এবার যেটা আমি জানতে চাইবো যে এই যখন আপনার এই সার্জারিটা হয় তখন তো বনে একটা কাট দিতে হয়, এই কাটটা কি আপনারাই করেন নাকি রোবট করে? এই কাটটা এমনি মানে এখন অনেকগুলো কোম্পানি রোবো লঞ্চ করেছে। কয়েকটা কাট আছে যেখানে যেটা বেসড, যেখানে রোবোটা কাটছে কিন্তু হ্যান্ডেলটা আমাদের ধরতে হয়। আচ্ছা। আচ্ছা। বাট হ্যাপটিক ফিডব্যাক থাকে, মানে কোথায় কতটা সফট টিস্যু যাবে ওগুলো সব ফিড করা থাকে। আচ্ছা। আর রোবট যেগুলো ফুলি অটোমেটেড, যেমন আমাদের হসপিটালে যেটা আছে ফুলি অটোমেটেড, আচ্ছা। ওটাতে রোবটটা কাট করে, বাট উই আর অ্যারাউন্ড অ্যান্ড রোবট ইজ আন্ডার আওয়ার কন্ট্রোল, সবসময় আমাদের কন্ট্রোলে থাকে। এটা না কি কোনো সময় কোনো এরার হতে পারে অন টেবল। আচ্ছা। আর বাই চান্স যদি মনেও হয় কিছু এরার হয়, সো উই ক্যান স্টপ ইট ইমিডিয়েটলি, অ্যান্ড উইথ আর এক্সপিরিয়েন্স অ্যান্ড উইথ আর লাইক উইথ আর এক্সপিরিয়েন্স উই ক্যান টেক ওভার ম্যানুয়ালি অ্যান্ড ডু দ্য রেস্ট। ওটা দরকার পড়ে না, বাট দ্যাট থিং ইজ অলসো দেয়ার কি উই ক্যান স্টপ দ্য রোবট এনি টাইম। মানে রোবটটা পুরো সার্জারিতে আমাদের কন্ট্রোলে থাকে। আচ্ছা, মানে সেখানে যদি কোথাও যদি মানে 1% কোথাও কিছু যদি গন্ডগোল হওয়ার চান্সেস থাকে, সেটা তখন আপনারা পুরোটাই সেটাকে হ্যান্ডেল করেন এবং তারপরও মানে যে রেজাল্ট বা আউটকাম পাওয়া যায় আগের ট্র্যাডিশনাল সার্জারির থেকে অনেক ভালো। হ্যাঁ, সেটা এখন লং টার্ম আউটকাম রোবটের এখনো আসেনি, কেন কি রোবট তো মার্কেটে এক ডিকেড মানে 10 বছর 15 বছর ধরেই আছে। কিন্তু শর্ট টার্মে দেখা গেছে কি কেন কি অ্যালাইনমেন্টটা অনেক ভালো অ্যাকুরেট হয় রোবটের সঙ্গে। আর যে সফট টিস্যু ডিসেকশনটা নর্মাল রিপ্লেসমেন্টে যতটা আমাদের সফট টিস্যু কাটতে হয়, মাসল আর লিগামেন্টটা যতটা রিলিজ করতে হয়, রোবোটিকে অতটা করতে হয় না, কেন কি রোবোটিক আর্ম তো সফট টিস্যু এনভেলপের ভেতর থেকে সার্জারিটা করতে পারে। আচ্ছা। তো সফট টিস্যু এনভেলপটা যেহেতু টাচ হয় না আর মাসল ডিসেকশনটা অনেক কম হয়, সেই জন্য আর্লি রেজাল্টস রোবোটিকের অনেক ভালো। পেন রিলিফটা অনেক মানে যে পোস্ট অপারেটিভ পেনটা হয়, যেহেতু কাটা ছেঁড়াটা অনেক কম হচ্ছে, তাই সেরে ওঠার মানে যে সময়টা ওটা অনেক কম লাগছে। হ্যাঁ, সেটাই একটা মেজর অ্যাডভান্টেজ রোবোটিক সার্জারি, সেটাই কি আর্লি রিকভারি আর পোস্ট অপারেটিভ যে ব্যথাটা, মানে অপারেশনের পরে যে ব্যথাটা, অপারেশন পরে যে ব্যথার ওষুধের রিকোয়ারমেন্ট, অপারেশন পরে বোনের ব্যথা তো অনেক বেশি হয়, তো অনেক সময় ওপিওয়েড অ্যানাস্থেসিয়া দিতে হয়, যেটাতে অনেক ড্রাউজিনেস হয় পেশেন্টের। পোস্ট অপ ইমিডিয়েট রিহ্যাবিলিটেশন, যেটা ইমিডিয়েট নেক্সট ডে হাঁটা কি সেম ডে ইভিনিং এ হাঁটা, সেটা একটু অসুবিধা হয়ে যায় ওপিওয়েড দিলে। যেহেতু ব্যথাটা অনেক কম হয় রোবোটিক সার্জারির পরে, তো ওই ওপিওয়েডের রিকোয়ারমেন্টটা অনেক কম হয়ে যায়। সেই জন্য রোবোটিক সার্জারির পরে 3-4টে জিনিস যেটা দেখা গেছে, সেটা ইমিডিয়েট পোস্ট অপ পেনটা অনেক কম, মোবিলাইজেশন মানে ওনার পেশেন্টকে যে নেক্সট ডে হাঁটানো কি ইভিনিং এ যে হাঁটানো, সেটা রোবোটিক সার্জারিতে অনেক তাড়াতাড়ি করা যায়। ডিসচার্জটা হসপিটাল পিরিয়ডটা অনেক কম, সেটা পুরো একরকমের দেখা গেলে হসপিটালাইজেশন কস্টটা কমে যায়। আচ্ছা। তো অ্যাডমিশন পিরিয়ড ইজ লেস, পোস্ট অপ রিকভারি ইজ ফাস্টার, পেন ইজ মাচ লেস, আর ব্লিডিংটা অনেক মোর অ্যাকুরেট and more accurate. So এইসব অ্যাডভান্টেজ শর্ট টার্মে তো দেখা গেছে, অনেক লিটারেচারও পাবলিশ হয়েছে অ্যাবাউট শর্ট টার্ম রেজাল্টস। লং টার্ম এখন আরো কয়েক বছরে এটা বোঝা যাবে কি
ট্রেডিশনাল নি রিপ্লেসমেন্ট যতটা লাস্ট করছে রোবোটিক ওর থেকে ভালো লাস্ট করবে কিনা, বাট আই এম শিওর লাস্ট করবে, কেন কি অ্যালাইনমেন্টটা ভালো। যদি অ্যালাইনমেন্টটা অ্যাকুরেট হয়, নি রিপ্লেসমেন্ট ফেল হয় অ্যালাইনমেন্টটা খারাপ হলে, আর রোবোটিক এনশিওর করছে কি অ্যালাইনমেন্টটা সবসময় ঠিক হবে। তো কোনো রিজন নেই কি রোবোটিকটা লং টার্মে ট্রেডিশনাল থেকে ভালো করবে না। আচ্ছা, আমি একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করছি। 2001 সাল অটল বিহারী বাজপেয়ীর হ্যাঁ, নি রিপ্লেসমেন্ট সার্জারি হয় এবং যেটা বলা হয় ফেল হয়। মানে আমি হ্যাঁ। অ্যাজ এ লেম্যান আপনাকে বলছি, আজ যদি ওনার সার্জারিটা হতো তাহলে মানে সাকসেস রেট কি হতো? সেটা তো মানে দেখুন, মানে কোনো অপারেশনেই ওয়ার্ল্ড ওয়াইড 2% কমপ্লিকেশন রেট আছে, বাট ওনার যেটা হয়েছিল সেটা কোনো কমপ্লিকেশন হয়নি সার্জারির। আচ্ছা। ওনার যেটা হয়েছিল ওয়াজ এ ডিলেড রিকভারি। আরেকটা জিনিস দেখতে হবে কি ওনার যখন অপারেশনটা হয়েছিল ওনার বয়সটা অনেক বেশি ছিল, দুটো হাঁটু একসঙ্গে হয়েছিল। সো ওই প্রবাবিলিটি দ্যাট রিহ্যাবিলিটেশন ওয়াজ স্লো রাদার দ্যান দ্য সার্জারি ফেলিয়ার। কিন্তু উনি একজন মানে সিন্স হি ওয়াজ এ ভিআইপি, তো ওটা একটু মানে লোকে নোটিস বেশি করেছে। কিন্তু কিন্তু আজকে হলে পাশাপাশি এটাও স্যার যে প্রচুর লোক কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে নি রিপ্লেসমেন্টের জন্য। কিন্তু আজকে ওটাই হলে হয়তো ওই রিহ্যাবিলিটেশনটা ইজি হতো। কারণ দু চারটে জিনিস যেটা লাস্ট 25-30 ইয়ার্সে চেঞ্জ হয়েছে, সেটা হল একটা তো পেন রিলিফ ইমপ্রুভ হয়ে গেছে অনেক, অ্যানেস্থেসিয়া ড্রাগস হ্যাভ ইমপ্রুভড। আর যেটা আমরা আগে রিহ্যাবিলিটেশন বলতাম সেটা এখন প্রিহ্যাবিলিটেশন হয়ে গেছে, মানে পেশেন্টকে অপারেশনের আগের থেকে এক রকমের এক্সারসাইজ আর মাসল টোনটা ইমপ্রুভ করা হয়, আর পেশেন্ট জানে কি অপারেশনের পরে আমাকে ফিজিওথেরাপি কি করতে হবে, সেটা একরকমের ইজি হয়ে যায় পেশেন্টের জন্য। সেজন্য রিকভারি ইজ মাচ বেটার। আর আই এম শিওর দ্যাট অটল বিহারী বাজপেয়ী জি আজকে অপারেশন করাতেন তো হয়তো বেটার রেজাল্ট, মানে 100% তার থেকে বেটার রেজাল্ট হতো। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো স্যার, যে এই ধরনের সার্জারির ক্ষেত্রে কারা উপযুক্ত ক্যান্ডিডেট? দেখুন, যেটা থিওরিটিক্যালি দেখা গেলে যাদের গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস, মানে বোন অন বোন অস্টিওআর্থ্রাইটিস, যাদের হাঁটুটা কার্টিলেজটা পুরো ক্ষয়ে গেছে আর বোনটা বোনের সঙ্গে রাব করছে, তারা আইডিয়াল ক্যান্ডিডেট ফর নি রিপ্লেসমেন্ট। আচ্ছা। আগে যখন প্রসেসের লাইফটা কম ছিল, কি নি রিপ্লেসমেন্টের লাইফ কম ছিল, তখন বলা হতো কি যত লেট করাবে তত ভালো, যাতে একটা সার্জারিতে পুরো লাইফ বেরিয়ে যায়। কিন্তু এখন নি রিপ্লেসমেন্ট এর প্রসেসের ইমপ্লান্ট কোয়ালিটি ইজ ইমপ্রুভড, যেটা প্লাস্টিক লাগানো হয় তার কোয়ালিটি খুব ভালো হয়ে গেছে। এখন ইমপ্লান্ট গুলো 15-20 ইয়ার্স অ্যান্ড মোর দে আর লাস্টিং। এখন এজটা আর কোনো ক্রাইটেরিয়া নেই, খালি একটাই ক্রাইটেরিয়া আছে, যদি হাঁটু ব্যথা এমন হয় যাতে পেশেন্ট কিছু করতে চাইছে কিন্তু হাঁটুর ব্যথার জন্য করতে পারছে না, তার মানে কোয়ালিটি অফ লাইফটা যে এফেক্ট হচ্ছে, তবে নি রিপ্লেসমেন্টকে কনসিডার করা উচিত ইররেসপেক্টিভ অফ এজ। ওকে, আচ্ছা, ডায়াবেটিস কি কোনো রকম ভাবে অবস্ট্রাকশন তৈরি করতে পারে না? না, মেডিকেল মানে একরকম অবস্ট্রাকশন না, কিন্তু ডায়াবেটিস একটু কমপ্লিকেশন, ওন্ড কমপ্লিকেশন, ইনফেকশন, এগুলো একটু বেশি দেখা গেছে সবকটা সার্জারির ক্ষেত্রে, নি রিপ্লেসমেন্ট না। কিন্তু আজকাল ডায়াবেটিসের ওষুধও ভালো বেরিয়ে গেছে। ডায়াবেটিস প্রি অপারেটিভলি কন্ট্রোল করা যায়, পোস্ট অপারেটিভলি কন্ট্রোল করা যায়, আনকন্ট্রোল হলেও ইনসুলিন দিয়ে কন্ট্রোল করা যায়। সো ওটা আর কন্ট্রাইন্ডিকেশন না, এটা না কি ডায়াবেটিস আছে তো অপারেশন করা যাবে না। ডায়াবেটিসটাকে অপারেশনের আগে কন্ট্রোল করা যাবে, অপারেশনের মানে পেরি অপারেটিভ পিরিয়ড যখন হসপিটালাইজেশনে হয় তখন কন্ট্রোল করা যাবে, আর পোস্ট অপও করা যাবে। কিন্তু ডায়াবেটিসে একটু রিস্কটা থাকে ইনফেকশনের। আচ্ছা, কিন্তু এই সার্জারির ক্ষেত্রে মানে আমরা যে সার্জারির কথা আলোচনা করছি, রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির কথা আলোচনা করছি, যেহেতু কাটস অনেক কম, রিকভারি অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। বোন কাটসটা এক্স্যাক্টলি, বোন কাটটা কম না, বোন কাটটা অ্যাকুরেট। আচ্ছা, বোন কাটটা অ্যাকুরেট, কিন্তু মাসলস যে ডিসেকশন, স্কিন কাটটা অলমোস্ট সেম। আচ্ছা, কিন্তু ভেতরে যে ডিসেকশনটা সেটা অনেকটা কম। সেই ডিসেকশনটা কম বলে পোস্ট অপারেটিভ পেনটা কম হয় আর রিকভারিটা ফাস্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো একটা কথা, আপনি যে প্রস্থেটিকের কথা বলছিলেন, যে সাধারণ যে ট্র্যাডিশনাল যে সার্জারিগুলো হয় তার প্রস্থেটিক এবং রোবোটিক যে সার্জারিগুলো হয় তার প্রস্থেটিক কি সেম না আলাদা? মানে যে প্রসেসেস গুলো ইউজ করা হয় ট্রেডিশনাল আর রোবোটিক প্রসেস গুলো সেম। আচ্ছা, কিন্তু রোবোটিকে আজকের দিনে যেই কোম্পানি রোবো আছে তাদের নিজেরই ইমপ্লান্ট লাগাতে হয়। আচ্ছা আচ্ছা, তো বেশিরভাগ কোম্পানি ওদের যে প্রিমিয়ার ইমপ্লান্টটা সেটাকেই রোবোটিকে কনভার্ট করে। তো সেই জন্য রোবোটিক ইমপ্লান্ট অ্যাকচুয়ালি দেখা গেলে সবকটা কোম্পানির প্রিমিয়ার ইমপ্লান্টে
রোবোটিক সার্জারিতে লাগানো হয়। সো দ্যাট যে যারা ইউজ করবে তারা যেন কোনো রকম সমস্যায় না পড়েন, একদম তারা যেন বেস্ট রেজাল্ট পান, না যে কোনো কোম্পানি এটা চাইবে। বেস্ট রেজাল্ট অ্যান্ড বেস্ট প্রসেস অলসো, মানে যে যত কোম্পানি মার্কেট করছে ওরা নিজের প্রিমিয়ার ব্র্যান্ডটা, প্রিমিয়ার ইমপ্লান্টটা সেটাকে রোবোটিকের জন্য মার্কেট করছে। আচ্ছা, তো আমি যদি ভেবে নিই যে আমি সার্জারি করব, আমাকে করতে হবে, আমি হাঁটু ব্যথায় আর সহ্য করতে পারছি না, তিনি একজন সার্জনের কাছে পৌঁছলেন, তাকে কি কি ধরনের টেস্ট করতে হয় আগে? কোন অপারেশনের যখন অপারেশনের জন্য আসছে রোবোটিকের ক্ষেত্রে তো একটা সিটি স্ক্যান করাটা দরকার, যেটা রোবোটিকের জন্য। বাকি সব সার্জারিতে যে টেস্টগুলো করতে হয় সেগুলো মানে যেটা অ্যানেস্থেসিয়ার জন্য যে রিকোয়ারমেন্ট সেগুলো করতে হয়, রক্ত পরীক্ষা করতে হবে, চেস্ট এক্সরে করতে হয়। বেশিরভাগ পেশেন্ট আমাদের একটু বয়স্ক হয় যারা রিপ্লেসমেন্টের দরকার, তাদের জন্য এক রকমের হার্টের চেকআপটা, ইসিজি, ইকো এগুলো করা ম্যান্ডেটরি টু মেক দ্য সার্জারি সেফ। মানে এটা তো কোয়ালিটি অফ লাইফ সার্জারি, এটা এমন সময় আর এমন প্রিকশন নিয়ে করা উচিত যাতে লাইফের কোনো রিস্ক না হয় আর কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ হয়। সেই জন্য সবকিছু অপটিমাইজ করে, মেডিকেল কন্ডিশন কি মেডিকেল কোনো কোমরবিডিটি থাকলে সেগুলোকে অপটিমাইজ করে যখন অ্যানেস্থেসিয়া আর সার্জারির জন্য সেফ হয় তখনই এই অপারেশনটা করা উচিত। আচ্ছা, আর এই সার্জারির জন্য আমাকে কতদিন হাসপাতালে থাকতে হবে? দেখুন, নি রিপ্লেসমেন্ট তো দুটো নি একসঙ্গে কিংবা একটা করে করা যায়। এই প্রশ্নটাতেও আমি আসবো যে আমি যখন করাবো একটা করাবো না একসঙ্গে দুটো করাবো? তো আমি দুটো, আপনার এই দুটো প্রশ্নের উত্তরটা একসঙ্গে দিচ্ছি। মানে যে হসপিটালাইজেশনটা যদি একটা হাঁটু করা হয় তো মানে আজকাল রিকভারিটা খুব ফাস্ট হয়, অনেক সময় নেক্সট ডেও একটা হাঁটু করানোর পরে পেশেন্ট ডিসচার্জ যেতে পারে। নাহলে ম্যাক্সিমাম 2 দিন একটা হাঁটু করলে, দুটো করালে একটু মানে ইটস এ পেনফুল সার্জারি, অলদো মানে যতই আমরা পেন রিলিফ দিই একটু পেন তো হয়। সো দুটো হাঁটু করালে 3 থেকে 4 দিনে পেশেন্ট ওয়াকারে হেঁটে বাড়ি যেতে পারে। আচ্ছা, এখন কোয়েশ্চেনটা এটা কি একটা করানো উচিত কি দুটো করানো উচিত? দেখুন, হাঁটুগুলো খুব ডিফর্মড হয়, একদম বেঁকে গিয়ে থাকে। তবে একটা হাঁটু যদি সোজা করা হয় অন্য পাটা বেঁকা থাকে তবে তার উপরে প্রেসার পড়ে। নিটা যদি খুবই ডিফর্ম থাকে তবে দুটো একসঙ্গে করাটা ভালো হয়। কিন্তু যদি পেশেন্টের কোনো মেডিকেল রিস্ক থাকে, মেডিকেল কোমরবিডিটি থাকে, কোনো ডিজিজ থাকে, হার্টের, ডায়াবেটিস কিংবা কোনো কিডনি প্রবলেম, যেখানে উন্ড হিলিং প্রবলেম হতে পারে, পেন রিলিফ প্রবলেম হতে পারে, সব ব্যথার ওষুধ দেওয়া যেতে পারে না, সেই ক্ষেত্রে একটা করে করাটা ভালো। আর একটা করে করলে অন্য হাঁটুটাকে একদম সেফলি করার জন্য 3 মাসের গ্যাপ দেওয়া উচিত, নাহলে পুরো প্রিকশন নিয়ে 6 সপ্তাহ পরে কোনো সময় করা যেতে পারে। আমি এই প্রশ্নটা এই কারণে করলাম, কারণ আমাদের এই কলকাতা এবং বিশেষ করে আমি এখন এই মুহূর্তে যে হাসপাতালে আছি সেখানে দেশ বিদেশ থেকে বহু রোগী এখানে আসেন আরএনটে করে, বিশেষত বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে বহু রোগী এখানে আসেন। তো মানে তারা যদি আসেন তারা কিভাবে প্ল্যানিং করে আসবেন যদি তাকে হাঁটু রিপ্লেস করতে হয়? দেখুন, যে যারা বিদেশ থেকে আসছে কি দূর থেকে আসছে, যাদের এখানে কোনো ফ্যামিলি সাপোর্ট নেই কি একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে একটা আসছে, তাদের জন্যে যদি ওরা মেডিকেলি ফিট হয়, মানে আমরা পুরো চেক আপ করি, দরকার পড়লে বাকি স্পেশালিটির সঙ্গে রেফারেল করে পুরো ক্লিয়ারেন্স নিয়ে যদি মেডিকেলি সেফ হয় তো আমি অ্যাডভাইস করব দুটো হাঁটুর একসঙ্গে অপারেশন করানো, ইফ সেফ ফর দ্য পেশেন্ট, যাতে ওনার একবারে একটা হসপিটালাইজেশনে হয়ে যায়। তারপরে রিহ্যাবিলিটেশনটা, মানে ওদেরকে রিহ্যাবিলিটেশনটা, রিহ্যাব যেমন বললাম, রিহ্যাবিলিটেশনটা একটা সুপারভাইজ রিহ্যাবিলিটেশনের আন্ডার রাখা হয়, আর একবারে দুটো করেই ওরা ফেরত যেতে পারবে। আচ্ছা, মানে এই সুবিধাটা আছে আর কি। একদম, কিন্তু মানে আমরা এটা এনশিওর করি কি কোনো রকমের পেশেন্টের কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চয়ই আর কি। মানে তিনি দূর থেকে আসবেন বা যেই হোক, প্রত্যেকটা মানুষেরই তো একটা জীবনের মূল্য আছে, সে তার লাইফটা বেটার করার জন্য আসছে, সে যদি এসে যদি তার কোনো গন্ডগোল হয় সেটা কাম্য নয়, নিশ্চয়ই কেউই চাইবে না, আমাদের হসপিটাল কর্তৃপক্ষ চাইবে না, আপনিও চাইবেন না। একদম, আজকের দিনে আমাদের আর বেশিরভাগ হসপিটালে মানে লিটারেচারে যা রেজাল্ট আসছে, রোবোটিকের অ্যাডভান্টেজেস অনেক আছে, স্পেশালি শর্টার হসপিটালাইজেশন, পেন রিলিফ, আর্লি রিকভারি আর গুড অ্যালাইনমেন্ট। তো সেই জন্য রোবট তো ইজ দ্য ফিউচার।
যেটা খুব রিওয়ার্ডিং সার্জারি। মানে একজন আসছেন হাঁটু ব্যথা নিয়ে, দাঁড়াতে পারছেন না, পা বেঁকে গেছে, এবং 1 সপ্তাহ পরে উনি একদম সোজা হয়ে দাঁড়াচ্ছেন, হাঁটছেন, ঘুরে বেড়াচ্ছেন। ভাবতেও ভালো লাগে যে যিনি আসলেন ব্যথা নিয়ে এবং দীর্ঘদিন ধরে তিনি ব্যথায় ভুগছেন, এবং একটা সার্জারির পর তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু যেটা হয় আর কি, আমরা যারা বাঙালি, যারা 10 বার ভাবি হবে কি হবে না, আবার আমার লাইফটা একেবারে পঙ্গু হয়ে যাবে না তো, আমি বাজারে যেতে পারবো কিনা, আমি অফিস যেতে পারবো কিনা, আমি সাইকেল চালাতে পারবো কিনা, আমি হাঁটু মুড়ে বসতে পারবো কিনা, আমি সিঁড়ি ভাঙতে পারবো কিনা, এই প্রশ্নের উত্তরগুলো এবার চাই আপনার কাছ থেকে। দেখুন, আপনি যা যা বললেন তার মধ্যে খালি আমি একটাই বলবো, যেটা করতে আমরা বারণ করি, হাঁটু ভেঙে নিচে বসাটা। আচ্ছা আচ্ছা তাছাড়াও বেশিরভাগ পেশেন্ট অপারেশনের পরে সবকিছু করতে পারে। আচ্ছা। নি রিপ্লেসমেন্ট সার্জারি আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন পুরো দুনিয়াতে, নি রিপ্লেসমেন্টের পরে যেটা পেশেন্ট স্যাটিসফ্যাকশন, সেটা প্রায় 85% ট্রেডিশনাল নিতে। রোবোটিক নিতে এ শর্ট টার্ম রেজাল্ট ইজ গোয়িং আপ টু 90-95%। গুড পেশেন্ট স্যাটিসফ্যাকশন। আর যেটা আমি বললাম প্রিহ্যাব, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা যদি একটু পেশেন্ট মেন্টালি প্রিপেয়ার হয়ে, সাইকোলজিক্যালি প্রিপেয়ার হয়ে একটু প্রিহ্যাবিলিটেশন করে আসে, তো বেশিরভাগ পেশেন্ট অপারেশনের পরে ভালো রেজাল্ট হয় আর সবকিছু করতে পারছে যেটা ওনারা করতে চান। মোটামুটি সব প্রশ্নের উত্তরই আমরা পেয়ে গেলাম। শুধু শেষ প্রশ্ন একটা থাকবে, সেটা হচ্ছে যে যারা ওবিস পেশেন্ট, যাদের ওজন তুলনায় বেশি এবং ওজনের কারণেই যাদের হাঁটুটা নষ্ট হয়েছে, তাদের ক্ষেত্রে এই ধরনের সার্জারি আপনি কতটা রেকমেন্ড করবেন? দেখুন, ওবেসিটি আর নি পেন, মানে হাঁটু ব্যথা আর ওবেসিটি না একরকমের একটা ভিশিয়াস সাইকেল, একটা সাইকেলের মতন। যখন কারো হাঁটুতে ব্যথা হয় তো ওনার অ্যাক্টিভিটি কমে যায়, হাঁটাচলা কমে যায়, স্বাভাবিকভাবে, তো ওয়েটটা বেড়ে যায়। ওয়েটটা বাড়লেই হাঁটুর উপরে ওয়েটটা বেশি পড়ছে, তো হাঁটু ব্যথাটা বেড়ে যায়, তো ওটা একটা সাইকেল শুরু হয়ে যায়, হাঁটু ব্যথা আর ওয়েট গেইন। এখন ওবেসিটি আর হাঁটু ব্যথা, ওটাতে যদি হাঁটুর ট্রিটমেন্টটা না করা হয় তবে পেশেন্টের জন্য ইম্পসিবল কি ও হাঁটাহাঁটি করে কি এক্সারসাইজ করে ওয়েট রিডাকশন করতে পারে। ওবেসিটি নিজের মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর ফর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস, মানে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস ইনক্লুডিং অ্যানেস্থেসিয়া কমপ্লিকেশনস, ইনফেকশন। কিন্তু ওসব প্রিকশন নিয়ে মানে নি সার্জারিটা আজকাল করা যায়। আর अगेन ওবেসিটির জন্য রোবোটিক নি সার্জারি ইজ ভেরি এফেক্টিভ, কেন কি ওবেসিটিতে এক্সপোজারটা, সার্জিক্যাল এক্সপোজারটা একটু অসুবিধা হয়। তো সেই রোবোটিক সার্জারিতে যেখানে এক্সপোজারটা অতটা দরকার হয় না, রোবোটা ইনঅ্যাক্সেসিবল এরিয়াজে গিয়ে অপারেট করতে পারে, তো সেই জন্য ওবেসিটির জন্য রোবোটিক সার্জারি ইজ আ গুড থিং। একটাই জিনিস আমি বলবো কি, দুই বিএমআই 40-র কাছাকাছি হয়, মানে একদম মরবিড ওবেসিটি হয়, অনেক 40 অনেক। হ্যাঁ, তো ওটাতে সিন্স ওবেসিটির সঙ্গে বাকি রিস্কগুলো থাকে, তো ইউনিল্যাটারাল কি সিকোয়েন্সিয়াল মানে সার্জারি 1 by 1 একটা করে কিছুদিন পরে অন্যটা করাটা বেশি ভালো হয়। আচ্ছা, অনুষ্ঠানটি আমরা শেষ করতে চলেছি, তো যাবার আগে আপনি সেই সমস্ত রোগীদের কি বলবেন যারা এখনো পর্যন্ত ভাবছেন যে সার্জারি করবেন কি করবেন না, হাঁটু বেঁকে গেছে, উঠতে বসতে পাচ্ছেন না, বাজারে যেতে পাচ্ছেন এবং ভয় পাচ্ছেন আমি করব কি করব না, সেই পেশেন্টের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? আমি এটাই বলবো কি, মানে যে মনে হয় আপনার কি হাঁটুর জন্যে আপনার কোয়ালিটি অফ লাইফটা খারাপ হচ্ছে, আপনি কিছু করতে চাইছেন যেটা হাঁটু ব্যথার জন্য করতে পারছেন না, তবে আপনি ওই স্টেজে এসে গেছেন যখন আপনার নি রিপ্লেসমেন্ট করে নেওয়া উচিত। আজকাল নি রিপ্লেসমেন্ট সার্জারি খুব সেফ হয়ে গেছে, প্রস্থেসিস কোয়ালিটি খুব ভালো হয়ে গেছে, অ্যানেস্থেসিয়া খুব সেফ হয়ে গেছে, আর রোবোটিক নি রিপ্লেসমেন্ট যা অ্যাডভান্টেজেস আপনারা শুনলেন, সেই অ্যাডভান্টেজেসে মানে নি রিপ্লেসমেন্ট শুড বি আ চয়েস রাদার দ্যান জাস্ট আ থট কি এটা আমি করাবো কি করাবো না। ইউ শুড টেক ইট অ্যাজ আ চয়েস আর করিয়ে নেওয়া উচিত। রিকভারিতে হয়তো 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ একটু ব্যথা থাকে, কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্টস আর ডুইং ওয়েল। তো নি রিপ্লেসমেন্ট টুডে ইজ আ ভেরি সেফ সার্জারি অ্যান্ড শুড বি কনসিডার্ড। থ্যাংক ইউ ডাক্তারবাবু, মানে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর এত সুন্দর করে দেওয়ার জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য। তো নি রিপ্লেসমেন্ট নিয়ে বা রোবোটিক নি রিপ্লেসমেন্ট নিয়ে বা হিপ রিপ্লেসমেন্ট নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন বা কোয়ারিজ থাকে, আমি ডেসক্রিপশন বক্সে এই হাসপাতালের একটি নাম্বার আমরা দিয়ে রাখলাম, আপনারা সেখানে একেবারে নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন।
তো এরপরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স তো খোলা রইল, আপনারা সেখানে জানাতেই পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।